প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সৈয়দ মফিজুল ইসলাম, সহকারী শিক্ষক, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়। অনলাইন ক্লাসে এনসিটিভি প্রদত্ত সিলেবাসের আলোকে পঞ্চম অধ্যায় থেকে আজকে আমি বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক এই শিরোনামে এই অধ্যায়ের পার্ট 1, পার্ট 2 ও পার্ট 4 এই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করছি। বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিকের এই অধ্যায়ের পার্ট 1-এ গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে সেটি হলো সুনাগরিকের গুণাবলী। নাগরিকের গুণাবলী। আমরা জানি সুনাগরিক, নাগরিক দেশের সম্পদ। নাগরিক একটি দেশের অন্যতম সম্পদ, আর সুনাগরিক হিসাবে নিজেকে গড়ে তুলতে হয়। সুনাগরিক হয়ে কেউ জন্মগ্রহণ করে না, কিছু গুণ ও বৈশিষ্ট্য অর্জনের মাধ্যমে সুনাগরিক হিসাবে নিজেকে গড়ে তুলতে হয়। রাষ্ট্রবিজ্ঞানীরা সুনাগরিকের, বিশেষ করে লর্ড প্রাইস রাষ্ট্রবিজ্ঞানী, তিনি সুনাগরিকের 3টি গুণের কথা উল্লেখ করেছেন। একটি বলেছেন বুদ্ধি, বিবেক, আত্মসংযম। এই 3টি বিষয় একজন সুনাগরিকের জন্য গুরুত্বপূর্ণ। বুদ্ধি অর্জনের জন্য শিক্ষা অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিক। জ্ঞান ও শিক্ষা অর্জনের মাধ্যমে নাগরিকের বুদ্ধির বিকাশ ঘটে থাকে। আর শিক্ষা বা বুদ্ধির বিকাশ ঘটার পাশাপাশি যদি সে বিবেক তাড়িত হয়ে কাজ না করে, তাহলে তার দ্বারা রাষ্ট্রের জন্য অনেক ক্ষতিকর কাজ হয়ে থাকতে পারে। সুনাগরিক তার বিবেক দ্বারা কোনটা ভালো কোনটা মন্দ তা বিচার করতে পারেন। কোনো কাজ সম্পন্ন করতে হলে তাকে ভাবতে হবে কাজটি ভালো না মন্দ, সেই অনুযায়ী তাকে কাজটি করতে হবে। আরেকটি বিষয় আছে আত্মসংযম। একজন সুনাগরিক যদি আত্মসংযমী না হয়, তাহলে তার দ্বারা দুর্নীতি, স্বজনপ্রীতি, স্বার্থপরতা, পক্ষপাতিত্ব এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে। তাই আত্মসংযমী মানুষ এই ধরনের খারাপ গুণগুলো থেকে বিরত থাকবে। দেশ ও সমাজের স্বার্থে কাজ করতে ও নিয়ম মেনে চলতে অনুপ্রাণিত হবে আত্মসংযমী একজন নাগরিক। এই হলো মোটামুটি সুনাগরিকের যে মৌলিক যে 3টি গুণ, বুদ্ধি, বিবেক ও আত্মসংযম। এই 3টি গুণ অর্জনের মাধ্যমে একজন মানুষ যখন নাগরিক হিসাবে, সুনাগরিক হিসাবে গড়ে উঠবে, তখন সে রাষ্ট্রের প্রতি তার দায়িত্ব, কর্তব্য সুন্দরভাবে পালন করতে পারবে। এরপর আসি আমরা এরপরে দেখি যে বাংলাদেশে এই সুনাগরিকতার কিছু প্রতিবন্ধকতা রয়েছে। আমি তার কিছু কি পয়েন্ট তোমাদের এখানে লিখেছি বোর্ডে, তোমরা দেখছো। অন্যতম প্রতিবন্ধকতার অন্যতম দিক হলো নির্লিপ্ততা। একজন নাগরিক যখন রাষ্ট্রের কোনো দায়িত্বের প্রতি বা তার উপর অর্পিত কোনো কাজের প্রতি সে উদাসীন থাকে, নির্লিপ্ত থাকে, অমনোযোগী থাকে, তখন সে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে না। ঠিক তেমনিভাবে আরও কতগুলো প্রতিবন্ধকতা আমি এখানে লিখেছি, যেমন ব্যক্তি স্বার্থপরতা। একজন
মানুষ যদি ব্যক্তি স্বার্থপর হয়, সবসময় নিজের স্বার্থের ব্যাপারেই সে নিজের স্বার্থকেই সে বড় করে দেখে, পরার্থপর হয়, পরোপকারী হয়, রাষ্ট্রের স্বার্থকে সে বড় করে দেখে না, এই ধরনের যদি হয় তাহলে সে সুনাগরিক হিসাবে গড়ে উঠতে পারবে না। ব্যক্তি নিজের স্বার্থকে দেশের স্বার্থের চেয়েও বড় করে দেখে, ফলে এ ধরনের নাগরিক দুর্নীতি, স্বজনপ্রীতি, পক্ষপাতিত্ব করবে, এটাই স্বাভাবিক। এরপরে আরেকটি বিষয় হলো দলীয় মনোভাব। একটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে যেহেতু সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে থাকে, তাই কোনো দলের প্রতি অন্ধ আনুগত্য বা দলের প্রতি অন্ধ মনোভাব পোষণ করে সেই দলীয় লোকদের জন্য কাজ করা, দল নিরপেক্ষ বা দলের বাইরের লোকদের জন্য কাজ না করা, এগুলিও একটি ক্ষতিকর দিক হয়ে থাকে সুনাগরিক হিসাবে গড়ে ওঠার ক্ষেত্রে। এরপরে আরেকটি বিষয় আছে অজ্ঞতা ও নিরক্ষরতা। আমরা আগেই বলেছিলাম যে বিশেষ করে শিক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয়। একটি জাতি যদি নিরক্ষর হয়ে থাকে, আমাদের দেশে শিক্ষার হার উন্নত বিশ্বের মতো, বিশেষ করে ইউরোপ, আমেরিকার মতো যেখানে 99% লোক শিক্ষিত, সেই ধরনের নয়, তাহলে এদেশে নিরক্ষরতা, শিক্ষায় পিছিয়ে থাকা এটি একটি অন্যতম সমস্যা। আর শিক্ষায় পিছিয়ে থাকার কারণে তারা অজ্ঞ হয়ে থাকে, তারা বিভিন্ন বিষয়ে তারা সচেতন হয় না। আরেকটি বিষয় হলো ধর্মান্ধতা। ধর্মের পূর্ণাঙ্গ জ্ঞান না থাকার কারণে, সংকীর্ণ চিন্তা করার কারণে অনেক নাগরিক ধর্মান্ধ হয়ে থাকে, যে কারণে ধর্মের প্রতি অন্ধবিশ্বাস তাদেরকে পিছিয়ে দেয়। তারা শিক্ষায় পিছিয়ে যায়, তারা অর্থনীতিতে পিছিয়ে যায়। এ ধরনের মনোভাব বিভিন্ন ধর্মের লোকের সাথে বিভেদ বা সংঘাত তৈরি করে। এ ধরনের পরিস্থিতি দেশের সংহতি, উন্নতি নষ্ট করে দেয়। আরেকটি পয়েন্ট আমি লিখেছি, দাম্ভিকতা। কোনো একটি ব্যক্তির তার মনোবিকারযুক্ত কারণে হোক বা তার ভিতরে অর্থ সম্পদ বা তার ক্ষমতার কারণে হোক, তার মধ্যে যদি দাম্ভিকতা বা অহংকারী মনোভাব তৈরি হয়ে যায়, সেটিও সুনাগরিক হিসাবে গড়ে ওঠার ক্ষেত্রে অন্যতম প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে। আরেকটি বিষয় সাম্প্রদায়িকতা। একটি দেশ অনেক সময় সংখ্যাগরিষ্ঠ মানুষ একটি ধর্মের প্রতি, তারা একটি ধর্মের অনুসারী হতে পারে, তখন সংখ্যালঘু লোকদের প্রতি একটি বিরূপ মনোভাব গড়ে উঠতে পারে। সেই সংখ্যাগরিষ্ঠ যারা, বেশিরভাগ সংখ্যায় যে ধর্মের মানুষ, তারা যদি তাদের ধর্মের আলোকে বা ধর্মকে গুরুত্ব দিয়ে ওই সমাজে তাদের নীতিমালাগুলো বাস্তবায়ন করতে চায়, তখন ভিন্ন ধর্মের মানুষগুলো সাধারণত বঞ্চিত হয়ে যেতে পারে। এ ধরনের ধর্মের বিভেদ, সাম্প্রদায়িকতার কারণে ধর্মের বিভেদ যাতে না ঘটে, সেদিকেও আমাদের খেয়াল রাখা দরকার। আরেকটি বিষয় আমি লিখেছি, অর্থনৈতিক অনগ্রসরতা। একটি দেশ উন্নয়নের ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতি গুরুত্বপূর্ণ। সুনাগরিক তাদের যদি দারিদ্র্যের শিকার হয়, তাদের যদি অর্থনৈতিক সমৃদ্ধি না থাকে, তাদের যদি সচ্ছলতা না থাকে, দেশ, সমাজ ও রাষ্ট্রের মধ্যে, পরিবারের মধ্যে যদি অর্থনৈতিক অনগ্রসরতা দেখা দেয়, তাহলেও সুনাগরিক সেই সমাজে গড়ে উঠবে না, এটাই স্বাভাবিক। তাহলে এই সুনাগরিকতা যে প্রতিবন্ধকতা, এগুলো আমরা দূর করতে কীভাবে পারি? এক্ষেত্রে উপযুক্ত শিক্ষা গ্রহণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। প্রতিটি নাগরিককে ব্যক্তির চেয়ে দেশকে বড় মনে করতে হবে। দলীয় মনোভাব পরিত্যাগ করে সার্বজনীন মনোভাব নিয়ে দেশের সেবায় মনোনিবেশ করতে হবে। ধর্ম, বর্ণ, গোত্র ইত্যাদি ভেদে মানুষকে পৃথক করা যাবে না। দাম্ভিকতা পরিহার করতে হবে। অর্থনৈতিক অনগ্রসরতা দূর করে সমমর্যাদা সম্পন্ন, সকলের জন্য সমমর্যাদা সম্পন্ন পরিবেশ সৃষ্টি করতে হবে। বেকারত্ব, দারিদ্র্য বিমোচন কর্মসূচি, এগুলো গ্রহণ করতে হবে।
এরপরে আসছে নাগরিকের অধিকার ও পার্ট 4 এ বিষয়টি রয়েছে, নাগরিকের অধিকার অর্জন ও দায়িত্ব পালন। আমরা জানি যে বাংলাদেশের সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকারগুলো সন্নিবেশিত করা হয়েছে। এই অধিকারগুলো আমাদের পাঠ্য বইও দেয়া আছে। এখানে 16টি অধিকার উল্লেখ করা হয়েছে, যেমন জীবন ধারণের অধিকার, সম্পত্তির অধিকার, চলাফেরার অধিকার, ধর্মচর্চার অধিকার, চুক্তি করার অধিকার, শিক্ষা লাভ করার অধিকার, সংস্কৃতি ও ভাষার অধিকার, পরিবার গঠনের অধিকার, কর্মলাভের অধিকার, স্বাস্থ্য ও শিক্ষা লাভ করার অধিকার, আইন মেনে চলার অধিকার, অর্থনৈতিক ও সামাজিক সুবিচার পাওয়ার অধিকার, স্বাধীন মতামত প্রকাশের অধিকার, রাষ্ট্রীয় পরিসরে জনপ্রতিনিধি নির্বাচনের অধিকার। এই অধিকারগুলো দেশ, সমাজ ও রাষ্ট্রের কাছে মানুষ হিসাবে, নাগরিক হিসাবে আমাদের একটি পাওনা। এখন এই অধিকারগুলো যদি আমরা পাই বা সম্পূর্ণ না পেলেও দেশের নাগরিক হিসাবে আমাদের কতগুলো কর্তব্য রয়েছে। অধিকার পাওয়ার জন্য আমাদের কতগুলো রাষ্ট্রের কাছ থেকে অধিকার অর্জনের পাশাপাশি কতগুলো কর্তব্য আমাদের রাষ্ট্রের প্রতি রয়েছে। সে ধরনের 5টি কর্তব্য এখানে উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রের প্রতি পূর্ণাঙ্গ আনুগত্য প্রকাশ করতে হবে, আইন মেনে চলতে হবে, নির্বাচনের সময় ভোটাধিকার, একজন নাগরিক হিসাবে আমি যদি 18 বছর পূর্ণ হয়ে থাকে, তার অধিক হই, তাহলে আমাকে ভোটাধিকার দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করতে হবে, নিয়মিত কর প্রদান করতে হবে, সরকারি কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করতে হবে, যে সব কাজ আমার উপর অর্পিত আছে, সন্তানদেরকে সুশিক্ষা দান করতে হবে। এই বিষয়গুলো নাগরিক হিসাবে রাষ্ট্রের প্রতি আমাদেরকে এই দায়িত্ব ও কর্তব্যগুলো পালন করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পাঠের শেষ পর্যায়ে চলে এসেছি। তাহলে আজকে বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ পাঠগুলি আমি তোমাদের সামনে তুলে ধরলাম, তার মধ্যে অন্যতম হলো সুনাগরিকের গুণাবলী, বুদ্ধি, বিবেক, আত্মসংযম। এই 3টি মৌলিক গুণ থাকতে হবে একজন সুনাগরিকের। সুনাগরিক হিসাবে গড়ে উঠতে গিয়ে যেসব বাধাগুলোর সম্মুখীন আমরা হই, সেগুলো আমি বোর্ডে দিয়েছি, তোমরা বাসাতে আরও দেখে নিবে। এরপরে আমি আলোচনা করেছি নাগরিকের যে 16টি অধিকার আছে সেগুলো উল্লেখ করেছি, আর নাগরিক হিসেবে কী দায়িত্ব রাষ্ট্রের প্রতি আমাদের পালন করা উচিত সেগুলো আমি তোমাদেরকে বলেছি। আমরা নেক্সট ক্লাসে তোমাদের একটি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। 6ষ্ঠ অধ্যায় থেকে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, এই বিষয়ের উপর আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। তোমরা এই পাঠটি বাসাতে তোমরা দেখবে। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, করোনা থেকে দূরে থাকো। আর আমাদের সিলেবাস, নতুন সিলেবাস অনুযায়ী এনসিটিভি ঘোষিত যেসব অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হচ্ছে, নিয়মিত তোমরা সেগুলো চর্চা করে স্কুলে বা শিক্ষকের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করছি। এই বলে আমি আমার ক্লাস এখানেই সমাপ্ত করছি।